সুতরাং কথা শুনে আমার একটা কথা মনে পড়লো। ইটালিতে ফারারির কারখানায় ফারারির প্রত্যেক মানে যারা এই টেকনিক্যাল কর্মী আছে আর কি, তাদের প্রত্যেককে রেগুলার মানে একটা রেগুলার ইন্টারভ্যালে মিউজিক ট্রেনিং দেওয়া হয়, মানে মিউজিকের ওয়ার্কশপ করানো হয়। তার কারণ হচ্ছে ফারারির যখন ইঞ্জিন তৈরি হয়, মানে ইটালিয়ানরা এমনি তো ইটালিয়ানদের গাড়ি তৈরির ইন্ডাস্ট্রি বিশাল একটা ইয়ের ব্যাপার। এবার ওদের ইঞ্জিনের যে সাউন্ড হবে সেই সাউন্ডটা এতটাই পারফেক্ট হতে হবে যে ওরা টিউনিং ফর্ক দিয়ে ওরা ইঞ্জিনগুলো মানে ইঞ্জিনের পাইপগুলোকে টেস্ট করে, এবং সেই টেস্টটা যাতে ঠিকঠাক হয়, কোনো রকম গোলমাল না হয়, প্রত্যেককে মিউজিক্যাল ট্রেনিং দেওয়া হয়। মানে এটা যবে শুনেছিলাম মানে আই ওয়াজ ফ্যাসিনেটেড, মানে কতটা প্রিসিশন ইয়ে হলে একটা কোম্পানি এতটা লেভেলে ভাবতে পারে। এবং রিক্তদা আগে যেটা বলছিল কানেক্ট করার ব্যাপারটা, বা সুশান্ত দাও যেটা বলছিল, আমার নিজের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স করেছি। আমি প্রথম যখন শান্তিনিকেতনে গেছি আজ থেকে 13-14 বছর আগে, আগে তা দেখিনি আমি। এবার গিয়ে ওই কংক্রিটের ঢালাই করা গান্ধী মূর্তি, যেটা রামকিঙ্কর বেজে, হ্যাঁ। আমি প্রথমে বুঝতে পারি মানে ওটা তো অন্য অনেক জায়গায় আছে, শান্তিনিকেতনে ওটার একটা ইয়ে রয়েছে। আমি প্রথমে বুঝতে পারিনি, তবে কাছে গিয়ে দেখে মানে আই ওয়াজ অস্ট্রাক। মানে একটা গান্ধী মানে মহাত্মা গান্ধীকে ওইভাবে ইমাজিন করা মানে অদ্ভুত একটা লাগছে, মানে একটা লার্জার দেন লাইফ ইমেজ, তার সঙ্গে একটা মানে একটা মানে মানবিক গুণও সেই মূর্তিটার থেকে বেরিয়ে আসছে। আমি জানি না, মানে তখন তো আমি এত চর্চাও করতাম না, কিছুই না। মানে আমার খুব অবাক লেগেছিল জিনিসটা থেকে। মানে আমার সেই ফিলিংটা এখনো মনে আছে, এবং সামহাও আমি সেটা গিয়ে কানেক্ট করেছিলাম। মানে ভালো লাগা খারাপ লাগার থেকেও বেশি গিয়ে আমার জিনিসটা খুব ভাবিয়েছিল। এইভাবে তো কোনোদিনও দেখিনি। হ্যাঁ, মানে এটা অনুভবের ব্যাপার। মানে একটা হচ্ছে যে হ্যাঁ, সেই সেই অনুভূতিটা এসেছিল আর কি, সেটাই। আর আরেকটা জিনিস বলি, যেটা উনি বলছিলেন যে যে বাচ্চাদের যে আজকাল মানে গৃহবল হয় না। তো এটা তো যেটা আমার মনে হয় যেটা হচ্ছে এখনকার সময়টা এরকম, এবং অভিভাবক হিসাবে আমরা কতখানি সেটাকে এনকারেজ করি। আজকে বাবা মারাও বা কতখানি এনকারেজ করে, মানে এখনকার ছেলেদের। আমি এখনো বলছি, এই সুকুমার রায়ের কথা উঠলো, সুকুমার রায় খুব দুর্ভাগ্যের বিষয়, সুকুমার রায় এখনো পরিচিত শিশু কবি হিসাবে। সুকুমার রায়ের প্রত্যেকটা ছড়ার মধ্যে কি জিনিস আছে সেইটা ব্যাখ্যা সত্যি তো আমাকে কেউ কোনোদিন করেনি। আমি নিজে পরে বুঝতে শিখেছি, ছোটবেলা থেকে শুনেছি সুকুমার রায় হচ্ছে শিশু কবি, কিন্তু ওনার প্রত্যেকটা মানে ছড়ার মধ্যে কি লেভেলের স্যাটার রয়েছে, মানে আজকের দিনে দাঁড়িয়ে কতটা কন্টেম্পোরারি, মানে সেটা বোঝা যায়। আজকে পড়লেও মনে হয় যে এটা এখনকার আমি বাইরের সঙ্গে আমি একদম মেলাতে পারি। তো এটা এর তো এটা কেউ কোনোদিন বলেনি। ছোটবেলা থেকে শুনেছি সুকুমার রায় হচ্ছে শিশু কবি। আচ্ছা, ছড়া যে কোনো ফাংশনে বাচ্চাকে কবিতা বলতে বললে, আবৃত্তি করতে বললে, সে একটা সুকুমার রায়ের কবিতা সে না বুঝে এটা করে দিল, আর বেশ রসিয়ে বললো, আর সবাই হাততালি দিল। তো সেই ব্যাপারটা তো এখনো চলে আর কি। মানে সেই অনুভূতির জায়গাটা, এই যে আমরা কয়েকটা ঘটনা শুনলাম, যে আমরা সত্যি সত্যি এখনকার ছাত্রদের বা শিশুদের কতটা আমরা তৈরি করি শিল্পর অনুভূতিটা নেওয়ার জন্য। করি না, সেটাই তো দুঃখের। এইখানে এখানে আরেকটা জিনিস আছে, এখনকার বাচ্চারা এত কিছু জিনিস জেনে যায় না ছোটবেলায়। মানে ওই গৌতম দা যেটা বলছিল, প্রচুর অপশন, সেই অপশন থেকে অনেক কিছু জেনে যায়। আমরা যেমন ছোটবেলা, আমার মনে আছে আমার দিদিমা ওই আম সত্ত্ব তৈরি করতেন। সেই পুরোনো দিনের কাঁচের প্লেটের মধ্যে আমের জারটা ঢেলে, এবার সেটা যখন শুকিয়ে যেত, সেটা আমরা ছাদে গিয়ে ওল্টাতাম। মানে সেটা আমাদের কাছে একটা অসম্ভব আকর্ষণের জায়গা ছিল। ওই উল্টে ওই প্লেটের গায়ে যেসব কারুকাজটা আছে আমসত্ত্বর গায়ে, সেটা সেই কারুকাজটা ফুটে উঠতো, ওটা আমরা অসম্ভব একটা আকর্ষণ বোধ করতাম। মানে মুখিয়ে থাকতাম কখন গিয়ে সে আমসত্ত্বটা উল্টোবো। কিংবা আগে যখন মানে আমি দেখেছি ওই বাড়িতেই মা বা কাকিমারা কমলা ক্ষীর তৈরি করতেন কমলা লেবু দিয়ে। ছোট্ট মানে বাড়িতে কেউ খেতে এসছে, কমলা লেবুর ক্ষীরটা তৈরি করার সময় কমলা লেবুর কোয়ার ওপরে একটা ছোট্ট পাতলা মেমব্রেন থাকে। সেই মেমব্রেনটা সাধারণত তোলা হয় না, কিন্তু বাড়িতে যখন কেউ খেতে আসতো, মায়েরা যখন বানাতো, সেই পাতলা মেমব্রেনটা তুলে দিত। এবং মানে কতটা যত্ন নিয়ে এটা, মানে এটাও তো এটা মানে কোনো না কোনো ভাবে সৌন্দর্য ভাবনা। সেই কমলা লেবুর মেমব্রেনটা হালকা করে তুলে দিয়ে সেই তারপর সেইটা ক্ষীরের মধ্যে দেওয়া, মানে
আমার কাছে জিনিসটা অসম্ভব ফ্যাসিনেটিং লাগে। এবং আমাদের চারপাশে আমরা সবসময় দেখি মানে সবাই কিন্তু জিনিসটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতেছে। এবার কারুর সেই প্রেজেন্টেশনটা আমাদের চোখে খুব ভালো লাগে, কারুর প্রেজেন্টেশনটা ভালো লাগে না। কিন্তু মানে এটা দেখেছি মানে মানে খুব পাতি একটা খাবার দোকানে পাউরুটি আলুর দম দিচ্ছে, আলুর দমের ওপরে লঙ্কার পেঁয়াজটা কুচোনো একটু ছড়িয়ে দিল। ওটা যতটা না টেস্ট এনহ্যান্স করে তার থেকে বেশি কিন্তু দেখতে ভালো লাগে। এখানে একটা কথা বলি, আজকের এই সমস্ত হোটেল এইসব শেফ আর এত ক্যাটারিং টেকনোলজি অমুক তমুক, এদের কোর্সের ম্যাক্সিমাম জিনিসটা হচ্ছে কি করে গার্নিশ করা হবে। তো এটা এসে এক্স্যাক্টলি কি বললে গৌতম স্যার, বুঝতে পারিনি। মানে কিভাবে গার্নিশিং হবে সেটাই আসল। মানে তুমি যত বড় হোটেলে খাবে, যত বেশি দাম দেবে তত সুন্দর গার্নিশ, মানে গার্নিশের দামটাই নেয় কিন্তু ওরা। এবং বড় বড় শেফেদের মূল মন্ত্রই হচ্ছে লেস ইজ মোর। না না, আমি একটু একটা বলতে এখানে মানে সামলাতে পারছি না নিজেকে। এই গত জানুয়ারিতে 2020 জানুয়ারিতে কলকাতায় ওয়ার্ল্ড রিজিওনাল রোজ ফেস্টিভ্যাল হলো, এবং এটা খুব প্রেস্টিজিয়াস একটা ফেস্টিভ্যাল, সেটা কলকাতাতে হয়েছে। সেখানে সারা পৃথিবী থেকে যারা আবিষ্কার করছে বিভিন্ন বিষয়, মানে গার্ডেনিং বিষয়, তারা পেপার পড়তে এসেছিলেন। তা জাপানে নোবুও শিরাশুনা বলে একজন গার্ডেন আর্কিটেক্ট, তিনি তার পেপার পড়তে এসেছিলেন। তার বক্তব্যটা ছিল অসম্ভব, মানে আমি তো ওই রকমই একদম স্পেসলেস হয়ে গেছি তার বক্তব্যটা শুনে। তিনি বলছিলেন যে গোলাপ বাগান সুন্দর করে সাজিয়ে ফেলার একমাত্র রাস্তা হচ্ছে তোমার পছন্দের কোনো একটা গান নেওয়া, এবং সেই গানে হাই পিচ লো পিচ এগুলো যেভাবে যেভাবে আছে ঠিক সেভাবে গোলাপের গাছগুলোকে তুমি সেট করো। এবং উনি না একটা মানে পিপিটি প্রেজেন্টেশন এনেছিলেন ন্যাশনাল লাইব্রেরির অডিটোরিয়ামে। সেই পিপিটি প্রেজেন্টেশন দেখিয়ে উনি বলছেন, এই দেখো এই শুটটা এখানে উঠছে, তার মানে এই দিকে গোলাপের উঁচু উঁচু গাছগুলো থাকবে, তারপরে শুটটা যেমন যেমন নামছে তেমন ক্রিপার্স থাকবে, তারপর শুটটা মিলিয়ে যাচ্ছে ওখানে একটা ওয়াটার বডি থাকবে। এবং প্রায় 1.5-2 ঘন্টার ভাষণে উনি প্রমাণ করে দিলেন, মানে যখন শেষ হলো তখন আমরা এই বিশ্বাসটা নিলাম যে সব থেকে সহজ রাস্তা হচ্ছে একটা বাগান সাজিয়ে ফেলার সব থেকে সহজ রাস্তা হচ্ছে একটা গানকে বসিয়ে দেওয়া বাগানের মধ্যে। তার মানে মানে এটাও তো একটা সৌন্দর্য, গানের যে শিল্প আর বাগান তৈরির যে শিল্প, দুটোকে অদ্ভুত ভাবে ভদ্রলোক মিলিয়ে দিলেন। আমি অনেক চেষ্টা চরিত্র করে সেই জাপান থেকে তার প্রেজেন্টেশনটা আবার আনিয়েছি, সেটা অদ্ভুত জিনিস। মানে দুটো আলাদা আলাদা শিল্প কিভাবে মিলে যায় একটা পয়েন্টে। এইখানটা এই সূত্র ধরে একটা কথা বলি, এটা এই যে গানের ব্যাপারটা না সমস্ত কিছুতে জড়িয়ে আছে। মানে এত রকম এই উদাহরণ পেয়েছি আমরা, সিনেমাতে তো আছেই, নাটকেও আছে। তার মানে নাটকের যে 5টা অঙ্ক সেটাকেও একটা সুর ধরা যেতে পারে, তার সাজানোর পদ্ধতিটা কোথায় ক্রেস্ট কোথায় ফল ইত্যাদি। সুব্রত মিত্র যখন মানে সুব্রত মিত্র নাম আশা করি সবাই জানেন, যে আমাদের সত্যজিৎ রায়ের সঙ্গেই ওনার যাত্রা শুরু সিনেমাটোগ্রাফার হিসেবে। তো উনি যখন শেখাতেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি, উনি বলতেন যে কালো থেকে সাদা এইটাকে ধরবে সরগমের 7টা সুর, নিচের সাটা যদি কালো ধরো ওপরের সাটা হচ্ছে সাদা, এর মাঝখানে এই যে পুরো গ্রে রিজিয়নটা এই বাকি সুরগুলোর সঙ্গে যাবে। তুমি মানে এইভাবে যখন ফটোগ্রাফিটা করবে তখন কিন্তু ওই গ্রে রিজিয়নটা কি হবে, তখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর সময়টা ছিল, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই ওনার সমস্ত মাস্টার্স, কালারে উনি অসাধারণ কাজ করেছেন। যাই হোক, কিন্তু মানে আমাদের এইখানে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে যখন শেখাতেন, ছাত্ররা যারা ইয়ে করেছে তাদের কাছেও শুনতে পাবেন যে মানে ভারী এই ওনার এই সঙ্গীতের সঙ্গে এই টেনে দেওয়াটা, এটাও বা উপন্যাস সাজানোতেও কিন্তু এই তার যে এই নানান রকম সুর ইত্যাদি, সুরটা আমাদের কিন্তু খুব খুব বেসিক জিনিস মনে হয় মানুষের কাছে, মানুষের খুব ভেতরের জিনিস। বা ছবির আমরা গত 2-3টে এপিসোড আগে আলোচনা করছিলাম যে এটার সঙ্গে কোথাও কসমিক মিউজিকে একটা কানেকশন আছে, সবকিছুই সঙ্গীত। তখন অধ্যাত্মের সময় এরকম একটা কথা হয়েছিল, এইটা আছে একটা কোথাও এইটা মেলে এবং ওই কানেকশনটা। আমরা কিন্তু পার্থক্যের কথা এখনো শুনতেই পাইনি। মানে এখানে আমি পার্থকে যেটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম
যে যে সমস্ত বিষয়গুলো উঠে এলো মানে সেটা দিয়ে আজকে মানে রিক্ত বললো যে 3 ঘন্টা যেন না হয় 2.5 ঘন্টা, আমার মনে হচ্ছে 6 ঘন্টা আলোচনা চলতে পারে। যাই হোক, সেটা অন্য বিষয়। তো এই বাবা সুশান্ত যেটা বললো, যেটা আমার সুজাতার কাছে অবভিয়াসলি জানার ইচ্ছে, জানার থেকেও বড় কথা, আমি জানি সুজাতা তার মতো করে তার স্কুলে বেশ কিছু খুব ইন্টারেস্টিং ইন্টিগ্রেট করেন, কিন্তু অ্যাজ অ্যান এডুকেটর উনি কিভাবে দেখছেন, এবং সত্যিই তো, এবং আজকের দিন তো নয় আমরা বলছি যে আরো বেশি হয়ে যাচ্ছে, এত কিছু আমাদের কাছে এসে গেছে, কিন্তু আমি যদি আমার কথাও বলি, কোথায় মানে মানে আমি যখন কবিতা ক্লাসে বাংলায় হোক ইংরেজি পড়াচ্ছেন বা ড্রয়িং টিচার আসছেন, সেটা ওই মানডেনটাই করছেন, মানে আমাদের মধ্যে কি ওই রসবোধ বা ওই দেখা বা বোঝা বা একটু অস্টাকের ওই ব্যাপারটা কি জাগিয়ে তুলেছেন কখনো? আমি তো মনে করতে পারছি না। তো সেইটাই তো আসল। তো যাই হোক, সেইটাই ফিরবো, কিন্তু তার আগে আমি পার্থকে জিজ্ঞেস করি, সুশান্ত যেখানে ছাড়লো বা যেটা রিক্ত তুলেছিল, যেটা হয়তো আমারও বেশ কিছু বলার আছে, সেটা পরে দেখা যাবে, যে একজন শিল্পীর দায় কতটা, মানে সে কি দায়, ওই দায়টা গ্রহণ করবে যে দর্শককে কি করে এডুকেট করবো, দর্শকের কাছে পৌঁছবো, নাকি সে সুশান্ত যেটা বলবো নিজের কাজটার দায় নেবে? তাহলে ব্রিজটা কিভাবে হবে? সুশান্ত মাঝখানে একটা কথা বললো যে আমার কোনো দায় নেই, যে ব্রিজ তাকে এগোতে হবে। তুমি এটাকে কিভাবে দেখো বা কিভাবে ডিসাইড করো, মানে যেটা তোমার কাছে বা বিশ্বনাথের কাছে জানার ভীষণ মানে মানে ইম্পর্টেন্ট বলে মনে হয়, প্লিজ। এটা মানে ধরো শুরু হলো আজকে, সেই শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, একদম। মানে তাতে খুব ইন্টারেস্টিং কতগুলি পয়েন্ট আমার যেটাকে হন্ট করছিল, মানে বিফোর কামিং টু দিস পয়েন্ট পার্টিকুলারলি, তো আমার যেটা খুব হন্ট করছে, যেটা শুরু হলো ধরো রাজীব যেভাবে ব্যাপারটা শুরু করলো, যে ট্রান্সলেশন, বঙ্গানু আবার অনুবাদ ব্যাপারটা কিরকম, কতটা সেটা রসগ্রাহী হয়ে ওঠে, এটা খুব একটা ইম্পর্টেন্ট মানে জাংশন বলে মনে হয়েছিল। তারপরে সুজাতাদি যেটা বলছিলেন, সেই মূর্তি দেখে এই ধারণাটা হওয়া বা ওনাকে একটু দেখিয়ে দেওয়া বা সেরকম ভাবে তথাকথিত ভাবে একটু গ্রুম করা, ওই কতগুলি সূত্র ধরিয়ে দেওয়া, এইটা। তারপরে বিশ্বনাথের জায়গাতে আসলে বিশ্বনাথ খুব ইন্টারেস্টিং বললো যে কিভাবে একটা পারফরমেন্স একটা এক্সপ্রেশন কে ভেহিকেল করে দিচ্ছে। হ্যাঁ, তারপরে সুশান্ত বা রিক্ত যে প্রশ্নগুলোতে আস্তে আস্তে সেগুলো করছে, এই প্রত্যেকটা মানে কিন্তু এগুলো এক একটা পিলারের মতো অসম্ভব ভালো ভালো সব সূত্র। তো দেখো, আমার যেটা খুব পার্টিকুলারলি মনে হয়, দেখো এই যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করছি বা যে বিষয়টা নিয়ে আমরাও কৌতূহলী হয়ে থাকি, প্রথমে হচ্ছে যে পড়া, দেখা, শোনা, বোঝা বা অনুভব করা, আবার পড়া বা আবার লেখা, তো এই তো রোটেট করে এরকম ভাবে। হ্যাঁ, ধরো একটা কিছু পড়ছি, ছবিও পড়া হয়, সাহিত্যও পড়া হয়, আমরা তো এরকম ভাবে বলি যে এরকম ভাবে পড়ি আমরা জিনিসটা, এটা সার্বিক পড়া হয়, এটা একটা না রসায়নের মতো। হ্যাঁ, প্রত্যেকের কাছেই রসায়নটা ঘটতে থাকে, এক একজনের কাছে এক এক, এবং এই রসায়নটা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রকোষ্ঠে আলাদা আলাদা ভাবে ঘটতে থাকে বলেই দেখো দীপ আলোচনা করছিল খাবার দাবার, সুজাতা দিয়ে আলোচনা করছিল গাছপালা, বিশ্বনাথ আলোচনা করছে থিয়েটার। এই যে প্রকোষ্ঠ গুলো না, যাদের যেদিকে একটু ঝোঁক আছে তারা ওই জায়গাটাতেই আলো ফেলে বেশি কমফোর্টেবল মনে করে। এটা ওরকম ভাবে হয়, রসায়নটা আলাদা আলাদা কিন্তু উদ্দেশ্য কিন্তু একই। তো কি হয়, প্রথমে তো পড়া হয়, কেউ কাউকে পড়তে জানতে হবে জিনিসটা, তারপরে সেটা শোনা হয়, যে পড়ছে তার কাছ থেকে শ্রুতি আসছে, তারপরে তো লেখা, তারপরে লিখতেও জানতে হবে। এই প্রত্যেকটা জানতে গেলেই তার অনুশীলন লাগে, এটা খুব সহজ ব্যাপার আর কি, খুব সহজ ভাবে। আর মানে আমি এটা একটা ছোট গল্প বলি, মানে আপনি সুজাতাদির জায়গাটাকে আমি একটু আমি লোভ সামলাতে পারছি না, খালি খালি লোভ হয়ে, যেমন লোভী মানুষ তো লোভ হচ্ছে। ওই যে শ্যামবাজারের 5 মাথার মোড়ে যে মূর্তিটি, সেটি টেন্ডার দেখে করা হয়েছে। বম্বের একজন মারাঠি আর কি, একজন ভাস্কর, তিনি ওই টেন্ডারটি মানে দ্য লোয়েস্ট টেন্ডার আর কি হিসেবে উনি ওটা বরাত পেয়েছিলেন এবং সেটা করেছিল, এবং তার জন্য পূর্ণেন্দু পত্রিকা পরবর্তীকালে একটা ঘটনায় রামকিঙ্করকে পাকড়াও করে ধরেছিলেন এবং উনি এক একটা মূর্তি সম্পর্কে একটি বানিয়ে দিয়েছিলেন। তবে ওই মূর্তিটার ইউনিকনেস যেটা হচ্ছে, ওই মূর্তিটার পেডেস্টাল,
ওই পেডেস্টালটা, এটা আমি ওই জন্য লোভ সামলাতে পারছি না, যে ওই পেডেস্টালটা ডিজাইন করেছিলেন সুনীল পাল, ভাস্কর সুনীল পাল। কারণ কলকাতায় আপনি দেখবেন যত মূর্তি আছে না, বিশেষ করে ওই সময়কার মূর্তি, ওই যে বেড হপ পেডেস্টালের উপর একটি করে মূর্তি তোলা, দেখবেন ওই যে বঙ্কিমচন্দ্রের মূর্তিটি, সেটা একটি বেড হপ পেডেস্টালের উপর তোলা আছে। বেসিক্যালি ওই পেডেস্টালটা কিন্তু বঙ্কিমচন্দ্রের জন্য নয়, ওই পেডেস্টালটাতে ছিল অন্য একজন। ওই সব মূর্তিগুলো এখন ওই লাটবাগানে রেখে দেওয়া আছে, হ্যাঁ, তুলে নিয়ে চলে গেছিল। মনে হয় সঞ্জয় দা, তোমার মনে আছে ওই কলকাতা 71-এ মনে এরকম একটা সিন ছিল যে ট্রেনে করে মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে, হ্যাঁ, তো এইরকম, হ্যাঁ, ওই সেই লাটবাগানে ওগুলো সব রাখা আছে। ফেলিনিও আছেন, অনেক ফেলিনির ছবিতেও রয়েছে অনেক না, আমাদের কলকাতা পার্টিকুলারলি মূর্তিগুলো যেভাবে তুলে নিয়ে যাচ্ছিল ট্রেনে করে, হ্যাঁ, ওইগুলো এইসব লাটবাগানে রেখেছে এবং ওই পেডেস্টালটা পড়ে আছে। এবারে ওই পেডেস্টালের ওপর একটু একটু করে মূর্তি বসিয়ে দেওয়া হয়েছে। এবং এই যে একটা পলিসি মেকিং, কিন্তু তারা তো শিল্পীদের সাথে আলোচনা করেন না, বা তার মানে কি শিল্পীদের সাথে আলোচনা করতে হবে কেন, সে শিল্প বিষয়ে কিছুটা পড়াশোনা করছে, কিছুটা অনুশীলন করছে। ফলে এটা না প্রত্যেকটা ক্ষেত্রে একটু একটু করে অনুশীলন লাগে, এটা মাস্ট। অনুশীলন ছাড়া কিছু হয় না, এটা মাস্ট। এবং প্রত্যেকের মধ্যে মানুষ কিন্তু ননসেন্স, কারণ তার তো সেন্স অর্গান আছে, কি ননসেন্স। তো তার মধ্যে একটা, যেরকম আমি আরেকটা এই পরিপ্রেক্ষিতে আরেকটা ঘটনা বলি। আমাদের সুশান্ত, তোর মনে আছে হয়তো, আমাদের কলেজে একটি ছেলে এসেছিল উড়িষ্যা থেকে, স্কাল্পচার ডিপার্টমেন্টে, কান্ত কিশোর মহারানা বলে। তোর কি খেয়াল আছে, মাস্টার্সে ভর্তি হতে এসেছিল সেই ছেলেটি, উড়িষ্যা থেকে এসেছিল। বাংলা খুব একটা ভালো বুঝতো না, ইংরেজিও কতই বছর। ও আর ইন্টারেস্টিং কাজ করতো, ওই মার্বেলের স্ল্যাব নিয়ে এসে ওই একটি খবরের কাগজকে রেপ্লিকেট করতো, ওই ক্ষুদ্র ক্ষুদ্র লেখাগুলো ওখানে কার্ভ করতো, আর যে ইমেজ গুলো থাকতো তার না নেগেটিভটা বানাতো ওইটার মধ্যে কার্ভ করে। মানে ওইটাকে না অদ্ভুত একটা নেগেটিভ অ্যাপ্রোচ ওই খবরের কাগজটাকে প্রেজেন্ট করতো, ও একটা মার্বেলের স্ল্যাব এনে। ঠিক আছে, তো ঘটনাচক্রে মাস্টার্স ডিগ্রি মানে 6th ইয়ারে সেই ছেলেটি থিওরিতে ফেল করলো, মানে সে নম্বর পেলো না, প্রত্যাশিত যা নম্বর পেলে পাস বলে বিবেচিত হয় সেটি পেলো না। তা আমি তো অবাক, আমি তখন মানে কলেজে পড়াচ্ছিলাম ঘটনাচক্রে, তা আমি দিদিমণিদের জিজ্ঞেস করলাম যে আচ্ছা, এই কান্ত কিশোর মহারানা, এই ছেলেটিতে এত সুন্দর যে মূর্তি বানাচ্ছে, যে স্কাল্পচার করছে, ছেলেটা তো ননসেন্স নয়, মানে ও কেন ফেল করলো কেন? না, ও দেখো তো লিখতে পারিনি। তখন আমার মনে হচ্ছিল, যেটা আপনারা ফিল করছেন, যেহেতু একটা এডুকেশনাল এই বা একাডেমিক একটা জোনের মধ্যে আছে, আমার মনে হয়েছিল যে এটার জন্য না ফ্ল্যাট সিস্টেম নয়, এই ফ্ল্যাট সিস্টেমে ও ভিক্টিম। ফলে প্রত্যেকের প্রকোষ্ঠটা বুঝতে হবে, প্রত্যেকে কে কিভাবে করে না, এই গাইডেন্সটা বুঝতে হবে, এই গাইডলাইনটা জেনারেট করতে হবে। সেইটা কিন্তু খুব উচিত শিক্ষা, যদি উচিত শিক্ষা আমি করি, তাহলেই কিন্তু সার্বিকভাবে মান উন্নয়ন, হ্যাঁ, নয়তো কান্ত কিশোর মহারানারা ফেল করবে। তো যাই হোক, তার পরবর্তীকালে কান্ত কিশোররা পাশ করে গিয়েছিল এবং সে এখন এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম একজন ভাস্কর। তো এইটা একটা উদাহরণ আর কি, যে এই যে আমি না ফ্ল্যাট সিস্টেমটার কথাটা বলতে গিয়ে এই কথাটা বললাম, যে শিক্ষায় যে ফ্ল্যাট সিস্টেমটা আসে না, বা বোঝার ক্ষেত্রেও না, যতই জিনিসটা হোক, দেখুন আমরা না যেখানেই যাই, আমরা তো সবাই বেড়াতে ভালোবাসি, তো বেড়াতে যাই কেন, দেখতে যাই, আসলে বেড়াতে যাই তো দেখতে যাই, হ্যাঁ। তো ন্যাচারালি আমাদের ওই যে দেখার প্রবণতা, ভালো লাগার প্রবণতা বা ভালোবাসার প্রবণতা তো এক্সিস্ট করছে সবার। ফলে এখানে কোনো রকমের দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব থাকার কোনো কথা নেই। এবারে দাঁড়াচ্ছে হচ্ছে যে কিছু জিনিস বলছি কালোত্তীর্ণ, কিছু জিনিস বলে এরকম ভাবে জানছি সে কালোত্তীর্ণ, সে ক্লাসিক। যে সৃষ্টি করেছিল সে তো বলেনি যে দেখো বাবু আমি এটি করিনি, এটি কিন্তু কালো, আমি এটি করেছি, এটি কিন্তু ক্লাসিক। ইন্টারমিডিয়েট কিছু মানুষ আছে, তারা কিন্তু ওই ব্রিজটা তৈরি করে, যিনি তৈরি স্রষ্টা এবং রসগ্রহিতা, তার মধ্যে না ব্রিজ তৈরি। তো একটা হাসপাতাল হলে যেরকম তার সংলগ্ন জায়গাতে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকান হয়, ওষুধের দোকান হয়, এটা সেরকম। ফলে শিল্পের কাছে দায়বদ্ধতাই ঘোরতর বিষয়। ভিড়ের অভিরুচিকে ওরকম ভাবে কাউন্ট করা যায়। ভিড়ের অভিরুচি, দেখুন আমি একটা এক্সাম্পল দিই, অদ্ভুত কতগুলো এক্সপিরিয়েন্স হয়, বিশ্বনাথের হয়, সুশান্তর হয়। আমরা যখন পুজোতে কাজ করি না, কিছু কিছু নানা রকমের মানুষ আছে, তো মানে এটা এরকম একটা পাবলিক স্ফিয়ারে কাজ করতে না, আমরা খুব প্রিভিলেজ, এরকম একটা পাবলিক স্ফিয়ারে কাজ করি, বিচিত্র মানে খুব সেকশনাল অডিয়েন্স আসে। তথাকথিত ভাবে যাদেরকে আমরা আম জনতা বলি, এই যে সাধারণ মানুষ, তাদেরকে ইনভাইটও করতে হয় না। আমি একটা এক্সিবিশন করলে গলায় গামছা দিয়ে সবাইকে ইনভাইট, কেউ আসেন কেউ আসেন না, হ্যাঁ, এরকম ভাবে কেউ শুনে নেন।
কিন্তু এখানে কাউকে ইনভাইট করতে, তারা চলে আসে তাদের মধ্যে। এইবারে এক একটা শ্রেণীর মানুষ তার পাশাপাশি আসে, তারা দেখতে আসে কাজটি কেমন হলো আর কি। এবং করার পরে তারা একটা প্রশ্ন করে, এটা কি সবাই বুঝবে এই কাজটি? অদ্ভুত একটি প্রশ্ন করে, সবাই বুঝবে এই কাজটি? আমি বললাম, দেখো বাবু, আমি কিন্তু ব্যক্তিটাকে প্রাধান্য দিইনি, আমি বিষয়টাকে প্রাধান্য দিয়েছি। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ওই সেন্স অর্গান গুলো আছে। তাকে যদি তুমি ওই যে টিউনিং ফর্কের যে এক্সাম্পলটা দিল দীপ, তাকে যদি তুমি কি একটু জাগিয়ে দিতে পারো, দেখবে সার্বিক মঙ্গল কিন্তু। তাহলে আমি কিন্তু মানুষটাকে ওই জায়গাতে 30-এ নামিয়ে আনছি কেন? আমি তো তাকে 80 দেওয়ার কথা ভাবছি। তুমি তার অশিক্ষাকে টার্গেট করছো কেন? তার শিক্ষিত হওয়ার প্রবণতাকে টার্গেট করো না। তুমি ভিড়ের অভিরুচির মধ্যে দাঁড়িয়ে যেই শিল্প নির্মাণ করছো, সে তো বলি প্রদত্ত, তার তো বলি হয়ে গেল। সে তো ভিড়ের অভিরুচি, তার ভিড়ের অভিরুচিকে সে মিটিয়ে দিল, ব্যাস, তার তো আর কোনো ভূমিকা নেই। সে কালোত্তীর্ণ হলো না, রসোত্তীর্ণ হলো না, ক্লাসিক্যাল বলেও বিবেচিত হলো না, কিন্তু ভিড়ের অভিরুচিটা তৈরি করলো। সেই জন্য না, তার মধ্যে ব্রিজটা লাগে। আজকে যেটাকে আমরা ক্লাসিক শিল্পীকে বলেছিলেন, দেখো ভাই আমি এটি ক্লাসিক তৈরি করলাম, কিন্তু বলেন, তারা বলেছে। দিনের পর দিন সেই মানুষগুলো জড়ো হয়েছে। সেই জন্য না, প্রত্যেককে দেখুন, রবীন্দ্রনাথেরও ইয়েটস লেগেছে। আপনি নোবেল উল্লেখ করলেন তো, ইয়েটস লেগেছে। প্রত্যেককে ওই ব্রিজটা লাগে, যে দেখো এই পরিবেশনা লাগে, ওই পরিবেশনার গুণটা লাগে। এটা আমার খুব মনে হয় আর কি। যার ফলে না, ওই দেখুন, দেখা আর লক্ষ্য করা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা তো দেখি, আমরা লক্ষ্য করি। হ্যাঁ, তো এইগুলোকে না, এই সেন্স অর্গান গুলোকে যেখানে যেখানে একটু একটু করে যদি পলিটিক্যাল করা, একটু একটু করে জাগিয়ে দিতে পারলেই খুব ভালো। আর সেটার জন্য কিন্তু অনুশীলন লাগে। অনুশীলন যে মানে করতে গেলে বাজে একেবারে স্কুলেই যেতে হবে এরকম না। আমাদের তো সমাজ ব্যবস্থাটাই অনুশীলনের মধ্যে দিয়ে ফেলে আর কি। কিন্তু এখন তো ওই বিস্মিত হওয়ার অবকাশগুলো কমে গেছে। ফলে আমাদের এডিট কোনটা করব, কোনটা উইথড্র করব, এটা বুঝতে পারি না, সেরকম ভাবে সাজেস্ট করতে পারি না যে দেখো এটা উইথড্র করতে পারলে ভালো আর কি। অপশনস গুলো কমে না, অপশনস গুলো বেড়েই যায় সেক্ষেত্রে। তো এটা আরেক দিক থেকে ভালো, যে হয়তো ওই এডিট করার প্রকোষ্ঠটা, চয়েস গুলো অনেক বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা একদিক থেকে ভালো। কিন্তু এই কলকাতার মূর্তি, আবার ফিরে আসছি ওই দেখার ব্যাপারটা। দেখুন, এই যে একটা করে পাবলিক ফিগারকে মানুষের সামনে তুলে দিচ্ছে, লার্জার দ্যান লাইফ, এই জায়গাটাতে এটার তো কতগুলো উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটা কিন্তু কলকাতার মূর্তি সাধন করে না। ফলত রামকিঙ্করকে এসে বলা যায়, আমি জানি না, মানে মানে আমাদের দুর্ভাগ্য যে রামকিঙ্করের কোনো মূর্তি কলকাতাতে নেই, যেটুকুনি ছিল ওই শান্তিনিকেতনের আশেপাশে। কিন্তু যেগুলো আছে মূর্তির মতো, সেদিকেও ফিরে তাকাই না। মানে আমি এটা বলছি এই কারণে, আপনি কলকাতার মূর্তি নিয়ে খুব রেলেভেন্ট কোনো বই এখন অব্দি পাবেন না। পুস্তক বিপণীর একটি বই আছে, কলকাতার স্ট্যাচু বলে, কমল সরকারের লেখা, সেটা আবার রিপ্রিন্ট হয়েছে গত বছরে। আমি 3টে পর্বে একটি ফিল্ম শুরু করেছিলাম, একটি হয়ে গেছে, তার আরো পরপর 2টো যাবে। অসাধারণ একটি আচার্য প্রফুল্লচন্দ্রের পূর্ণাবয়ব মূর্তি আছে, পুরোটাই শ্বেত পাথরের, প্রদোষ দাশগুপ্তের কলা। সেটা ওই কলেজ স্কোয়ারে ডাম্পিং গ্রাউন্ডে পড়ে আছে, তো দেখেই না। তো এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস আছে। দেখুন, এগুলো তো দেখিয়ে দিতে হয়, দেখিয়ে দেওয়ার লোকগুলো লাগে। হ্যাঁ, যে কার হাত ধরবো, সেই হাত ধরার লোকটা লাগে আসলে। এইটা খুব ইম্পর্টেন্ট। আর শিল্পীরা, গৌতম তোমার প্রশ্ন, আমাদের শিল্পী তার কাজটা সে মন দিয়ে করবে, এটাই অভিপ্রায়। তারপরে রোদার কাজ বালজাক কি বলবে, সেটা তো বালজাককে বলতে হবে। বালজাকের তো ভূমিকা রয়েছে, সেটাকে উড়িয়ে দেবো কেন? সেটা তার জন্য তো তিনি রয়েছেন। ঠিক একদম। আর এই পার্থবাবুর পিঠে একটা জিনিস আমার মনে পড়ে গেল, মানে এই কথাটা যেটা জমিয়ে রেখেছিলাম সেইটা এক্ষুনি বলে দিই। সেটা যেটা আমার মনে হচ্ছে যে মানে দায়বদ্ধতাটা শিল্পীর হচ্ছে টেকনিকের কাছে। আমার যেটা মনে হয়েছিল যে শিল্পী যখন জল মানে তুলি দিয়ে আঁকবেন, সেই তুলিটা কিভাবে ব্যবহার করতে হয় এবং নিজেকে একটা মাত্রায় তুলে নিয়ে যাওয়ার জন্য সেইটা তার দায়বদ্ধতা, এবং সেটা ফুটে বেরোয়। মানে হয় কি, ধরুন সিরিয়ালে একটা অভিনয় দেখছি একটা লোকের, দেখে কিন্তু যে কোনো লোক, মানে আমার বাড়িতে গ্রাম থেকে যিনি কাজ করতে আসেন তিনিও দেখে বলবেন এর অভিনয়টি ঠিক হচ্ছে না গো, সে বলে দেবে। হ্যাঁ, কিন্তু এইটা সে কিন্তু একবার করেছে বিভিন্ন জায়গা থেকে, এবং কিভাবে ওটা ঠিক হবে সেটা জানা নেই, কিন্তু শিল্পী যে চর্চা করে ওইখানটায় পৌঁছচ্ছে। আমি না এই মাঝখানে একটু কেটে গেছিলাম, একটু বলবো, একটু শুরু। আমি বলছি যে হ্যাঁ, ওই অভিনয় মানে এইটা যেটা টেকনিক, আমার মনে হচ্ছিল যে দায়বদ্ধতাটা হচ্ছে তার টেকনিকের কাছে। মানে
শিল্পী বা ভাস্কর এদের তো একটা ভয়ঙ্কর রকমের নিজস্ব ট্রেনিং আছে যে কিভাবে বাটালি দিয়ে কাটবো, কি এই জায়গাটার প্রতি তার দায়িত্ববোধ। বা সিনেমা যিনি বানাচ্ছেন তার তো একটা ভয়ঙ্কর রকমের ট্রেনিং সবার মতোই। গান যিনি করছেন একটা মাত্রায় যখন পৌঁছচ্ছেন গানের, একটা ভয়ঙ্কর চর্চার ভেতর দিয়ে যাচ্ছেন, সেই চর্চাটা এবং নিজেকে একটা মাত্রায় তুলে নিয়ে যাওয়ার জন্য যেটা, সেইটা হচ্ছে কিন্তু শিল্পীর নিজস্ব তাগিদ এবং দায়িত্ববোধ দুটো। আমার এইটা মানে আমার একদমই ব্যক্তিগতভাবে এটা মনে হয়। এবং ওইটা যারা ফেল করেন সেটা কিন্তু একজন খুব সাধারণ মানুষও খুব চট করে বুঝতে পারেন। যেমন আমি বললাম যে সিরিয়ালের একটা অভিনয়, সেটা কিন্তু একজন আমার বাড়িতে যিনি কাজ করতে আসেন গ্রাম থেকে, তিনিও দেখে বলবেন যে এই অভিনয়টা ঠিক হলো না। এটা কিন্তু যে কেউ, আমরা যে কেউ দেখলেই বুঝতে পারি। মানে এর জন্য কিন্তু আলাদা কোনো রকম কিছু, কোনো সেই রবীন্দ্রনাথের ভাষায় হচ্ছে সেই মহাপাধ্যায়কে ডেকে একটা কিল কেন কিল সেটা বোঝাতে হয় না, সেই রকম ব্যাপার। হ্যাঁ, তো সেইটা কিন্তু সেই প্রস্তুতিটা সেই জায়গাটা দরকার। আরেকটা হচ্ছে যে টেকনিকের সেই দায়িত্ববোধের জায়গাটা একটা সমস্যা দেখা দেয় যে যখন কোনো প্রতিভাবান শিল্পী একটা টেকনিক থেকে নতুন কোনো টেকনিকে আসতে চাইছে, সেইটাকে বোঝানোর জন্য, যেমন প্রথম সিনেমা এসেছিল যখন, তার হিস্ট্রিতেও তাই, যে পর্দা জোড়া এত বড় মুখ দেখে লোকে ভয় পেয়ে হল থেকে পালিয়েই গেছিল। কিন্তু আজকে আমরা কিন্তু ওই ক্লোজ আপের ভাষাটা খুব পরিষ্কার করে জানি, মানে এটা শিক্ষিত হয়েছি আমরা ওই ভাষাটার সঙ্গে, এই শিক্ষাটার ভেতর দিয়ে আসে আর কি। তো এইটা মনে হয়েছে নতুন টেকনিক, যেরকম এছাড়াও অন্যগুলো যারা জেমস জয়েস যখন উপন্যাস লিখছেন একটা ওরকম খটোমটো জায়গা, সেটার জন্য আলাদা একটা ট্রেনিং ব্যাপার আছে। নতুন টেকনিক আসছে সিনেমাতেও, যে নতুন নতুন টেকনিক এসছে, শিল্পেরও নতুন নতুন টেকনিক এসছে, সেগুলো কিন্তু মানে সেগুলো বোঝাটা প্রথমে হয়তো অসুবিধা থাকতে পারে, কিন্তু সেইটা আলাদা বিষয়, সেইটা আলাদা বিষয়। কিন্তু ওই দায়বদ্ধতাটা ওইখানে। আরেকটা হচ্ছে যে এই যেটা আপনি বললেন এক্ষুনি, যে মূর্তি যেগুলো পড়ে আছে সত্যি সুন্দর নানান জায়গায়, অথবা এই যে সুকুমার রায়ের কথাটা উঠলো, যে সুকুমার রায় শিশু পাঠ্য, এই যে একটা জিনিস, এইটা ভারী ইন্টারেস্টিং। মানে সুকুমার রায় কিন্তু ভীষণভাবে রাজনৈতিক, এবং তার স্যাটায়ার গুলো সেই আলোচনাটা কিন্তু করেছেন অনেকে পরে, হ্যাঁ, সেটা পণ্ডিত মহলে, কিন্তু শুরু থেকেই এটা একটা চাপিয়ে রাখার বিষয় ছিল যে সুকুমারকে ওই আলোতে যেন কিছুতে না দেখা হয়। এবং সত্যি সত্যি সেইভাবে যদি ওই যুগে ফেলে সুকুমারের কাজটা করা হয়, গবেষণা করা হয়, তাহলে হয়তো দেখা যাবে সেই সময়কার কোন কোন রাজনৈতিক সামাজিক ঘটনার সঙ্গে তার এই কবিতাগুলোর কিছু কিছু লিঙ্ক আছে। এই যে ২১ আইন কবিতাটা, এটা একদম পরিষ্কার যে কোথাও একটা কিছু ঘটেছিল, সেটা থেকে তার এইটা হয়েছিল। তো ফলে সেই সব ব্যাপারগুলো, সেই গবেষণাটা এখনো অসম্পূর্ণ রয়েছে, সেটা নিশ্চয়ই যোগ্য লোকেরা করবেন। আসলে আমি একটু আরেকটু মনে হচ্ছে পাঠ্যদার কথাই শেষ করে দিই, যেটা হাত ধরে দেখিয়ে দেওয়ার ব্যাপারটা, সেইটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং ছোটবেলায় যে ছবি আঁকার টেকনিকটা আমাদের শেখানো হয়, বা এই যে গানের টেকনিকটা শেখানো হয়, কিন্তু এর পরের যে একটা ধাপ আছে সেটা আর বলা হয় না। এই জায়গাটা হচ্ছে আমার মনে হয় একেবারে একটা মোক্ষম, কিন্তু ওইটা নয়, ওটা কিন্তু টেকনিকের ট্রেনিং। কিন্তু না, যে যেটা হয়তো সুজাতাদিরা ওরা চেষ্টা করছেন যেভাবে, সেই রকম কোন পদ্ধতিতে হয়তো আমরা আশা রাখবো যে একটা পৌঁছানো যায় সেখানে। পদ্ধতি, হ্যাঁ, পদ্ধতি তো এখানে প্রচুর আছে। কারণ পদ্ধতি তো আমাদের যা প্রচুর আছে, আমরা পদ্ধতি তৈরি করি, আমরা পদ্ধতি ফলো করি। প্রথম গন্ডগোল হচ্ছে এইটা, বুঝলে তো? মানে আমার মাটিতে কি গাছ হবে সেইটা আমি অন্বেষণ করি না, ওই গাছটা ভালো হয় এইটা ভেবেছি, পদ্ধতি আমি অনুসরণ করি, পদ্ধতি তৈরি করি। এটা সমস্যা ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে শিশু পাঠ্যের কথাটা বললে, তার আগে কিন্তু আমাকে ভাবতে হবে যে এইটি শিশু পাঠ্য বলে কি কি নর্মস থাকলে এটা শিশু পাঠ্য বলে বিবেচিত হবে না। সেখানে সেকশনালাইজ করতে হবে যে সুকুমার রায়কে সেই সেকশনে ফেলবে, আগে তো বুঝতে হবে। ধরো ঠাকুরমার ঝুলি তো আমি পড়েছি, তারপর প্রাণ ভোমরা পাটি ছিড়িয়া দিল, রাক্ষসী রানীর পা ছিড়িয়া পড়ল, এ তো টেরোরিজমের গল্প। হ্যাঁ, তো শিশু পাঠ্য কোথায়? মানে শিশু পাঠ্যে টেরোরিজম থাকবে না এর মধ্যে কেউ বলেনি তো। কতগুলি না নর্মস, আগে শিশু পাঠ্য কোনটা, তারপরে সেই শিশু পাঠ্যে কাকে এনে বসাচ্ছি সেটা আগে। ওই জন্য পদ্ধতির অন্বেষণ লাগে, যেই পদ্ধতি কিন্তু অনুসরণের থেকে পদ্ধতি। দেখো, এই জন্য বললে টেকনিকের কথা, টেকনিকের আরেকটা অসাধারণ এক্সাম্পল, এক্ষুনি দীপ যেটা বলছিল যে গান্ধী মূর্তি দেখে বিহ্বল হয়ে গেছে, অবাক হয়ে গেছে। দেখো রামপিঙ্কর বেদ যখন ওখানে কাজ করছেন, তিনি কিন্তু ব্রঞ্জে করেননি, পাথরে করেননি, লোকাল একটা ইনগ্রেডিয়েন্ট মোরাম, সিমেন্টটা ছিল বাইন্ডার, ওই মোরামটা লোকালি পাচ্ছে, মোরামটা আসলে পাথরই, উনি ওই লোকালি যেটাকে পাচ্ছেন সেটা দিয়ে ওই একটা এক্সপ্রেশনের ল্যাঙ্গুয়েজ হিসেবে ওটাকে জেনারেট করছে। এই যে সিদ্ধান্তটা নেওয়া, এই সিদ্ধান্তটা তো সে তো শিল্পের কাছে নত হয়েছে, ভাষাটার কাছে নত হয়ে আছে, এক্সপ্রেশনটার কাছে নত হয়ে আছে বলে সিদ্ধান্তটা নিচ্ছে, এবং সেইখান থেকে ওই টেকনিকটা কিন্তু জেনারেট করছে। টেকনিকটা কিন্তু জেনারেট করছে, টেকনিক এক্সিস্ট করে না কিন্তু। হ্যাঁ, এবারে সেইটার জন্য না একটু অনুশীলন লাগে।
আর ওই ওই যে বললাম যে ওই শিল্পের কাজ হচ্ছে কিন্তু এইটাকে অন্বেষণ করা, মানে শিল্পীর যদি দায়বদ্ধতা জায়গাটা বলো, এইটা অন্বেষণ করা। এই জায়গাটা বলতে চাইছি, মানে আপনারা যে উদাহরণটা দিলেন না, ওনার এক ছাত্রের লেখাটা আপনারা আরো ভালো জানেন, যে যিনি ওনাকে অ্যাসিস্ট করছিলেন, তিনি বলছিলেন যে ওই রকম সিমেন্ট আর এইটা ওই যে মাছটা যেটা বানাচ্ছিলেন, ওইটা তলায় কি করে লাগাবো, মানে তলায় ওটাকে হোল্ড করাবো কি করে, ওখানে আমরা লাগিয়ে দিচ্ছি আবার ঝুপঝাপ সব পড়ে যাচ্ছে, মানে এই যে ওরা ধরেই নিয়েছিলেন যে এটা হবে না, এটা একদম পাগলামি। কিন্তু এই টেকনিকটা তারপরে উনি যাই হোক নানান কায়দা কানুন করে ভেতরে একটা স্টিলের স্ট্রাকচার করে টোরে ব্যাপারটাকে দাঁড় করিয়েছেন পরে। কিন্তু এই স্টিলের স্ট্রাকচার নেই, ভেতরে বাঁশের আর্মেচার ছিল, বাঁশের একটা, যাই হোক হ্যাঁ ওইটা আমার যেটা হারভেস্ট বলে যেটা আছে না, যে ধান ঝাড়াইটা, ধান ঝাড়াই থেকে শুরু করে সুজাতা, ওর ভেতরে বাঁশের স্ট্রাকচার। আচ্ছা, ওরা একটা বাঁশ আর্মেচারটা বাঁশের। সেইটাই আর কি, মানে এই টেকনিকটা যখন চেঞ্জ হয়ে যাচ্ছে তখন হয়তো আমরা নিতে পারছি না। বা সুজাতার একটা অত বড় মূর্তি নিয়ে তো সেই নানান রকম কেচ্ছা কেলেঙ্কারি হয়ে একাকার কাণ্ড হলো বিশ্বভারতী, যাই হোক। কিন্তু সেইটা যে এইটা নতুন একটা জিনিস আসছে, সেই জায়গাটায় আমাদের একটা হোঁচট লাগে সেইটা। কিন্তু তারপরে যখন আমাদের অভ্যস্ততা সেক্ষেত্রে সায় দেয় না, অভ্যস্ততাটাকে তৈরি করতে হয়, অভ্যস্ততাটা সায় দেয় না আসলে। হ্যাঁ, সেই জন্য লাগে ঔদার্য, ওই জন্য লাগে ওই সঙ্গ, যে এই ঔদার্যের কথাটা তো শেখাতে হবে। হ্যাঁ, যে তার মানে আমাদের তো এখন অনেক শিক্ষাগুরু, মানে আমাদের গান শেখায় জি বাংলা, হ্যাঁ আমাদের শিক্ষাগুরু তো অনেক, ফলে দেখবে সবাই না কেন সায়ের পরে ধা লাগছে না, এবং তার আবহতে কোন পিচটা লাগা উচিত ছিল, এইটা এই হয়ে যায়। আর ভিজুয়াল কালচার, দেখো ভিজুয়াল ব্যাপারটা দিয়ে যদি ভাবি, এটা কিন্তু মানে আমি ট্রেন্ড হচ্ছি, কিন্তু আমি জানি, ধরো আমি একদম ছোটবেলা থেকেই জবে থেকে ভূমিষ্ঠ হয়েছি, আমি ট্রেন্ড হচ্ছি, ডেফিনেটলি ট্রেন্ড হচ্ছি, আমি কিভাবে হাত চালাতে হয়, কিভাবে হাত ধরতে হয়, কিভাবে একটা জিনিসকে আঁকড়ে ধরতে হয়, জড়ো করতে হয়, এইগুলো তো ট্রেন্ড। এরপরে না ঝোঁকটা বোঝে না, এই ঝোঁকটা সুজাতাদিরা, এই যে আজকে উনি অন্যরকম ভাবে কেন চাইছেন যে এদেরকে এই জায়গাগুলো, তার মানে কি ঝোঁকটা বুঝে সেই জায়গাটা তৈরি হচ্ছে, এই ঝোঁক বোঝাটা দরকার, তাহলে না ব্রিজে যাওয়া আসা হবে, নয়তো না আমাদের অভ্যস্ততা সায় দেবে না। আমরা একটা জিনিস দেখে অভ্যস্ত তো, হ্যাঁ, তো অভ্যস্ততা সায় দেয় না আসলে, যার ফলে দূরে চলে যায় শিল্প। আমি ডেফিনেটলি শিল্প বুঝি, প্রত্যেকটা মানুষ তাহলে বেড়াতে যায় কেন, তাহলে কেন লিখলেন বড়বাবুর কাছে নিবেদন, কি কি কেড়ে নিতে পারবেন, ওই তালিকাটা কেন প্রস্তুত করলেন? যেই ব্যক্তিটা রোজই ট্রেনে করে যাচ্ছেন অমিয় চক্রবর্তীর বলতে, যে কি কি কেড়ে নিতে পারবেন, বড়বাবুর কাছে নিবেদন করছি, ওই ট্রেনের বাইরে দিয়ে যে দৃশ্যটা দেখছি, সে তো একটা মধ্যবিত্ত চাকুরিজীবী মানুষ, হ্যাঁ, সে তো লিখছে এরকম এইগুলো কেড়ে নিতে পারবে। আমরা যখন বাইরে যাচ্ছি সৌন্দর্য দর্শনে যাচ্ছি, প্যারিসে যাচ্ছি আইফেল টাওয়ার দর্শন, মানে আমি বলছি এগুলো তো দেখতে শিল্পবোধেই কেন, শিল্পের কাছেই তো ফিরে যাচ্ছি, আমরা তো শিল্পের কাছেই ফিরে যাচ্ছি, তার কাছেই তো নতজন হতে যাচ্ছি, তো নেই কেন, আছে তো। ওই রসায়নের প্রকোষ্ঠগুলোকে একটু নাড়িয়ে দিতে হবে আর কি। আর সুজাতা যেটা বললো ওটাই, যে আমি কতটা রিলায়েবল থাকবো, কতটা ফেইথফুল থাকবো আমার এই ল্যাঙ্গুয়েজের কাছে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মাঝে কিছু মানুষ থাকে, যেন প্রত্যেকটা জিনিসকে না একটু ধরিয়ে দেওয়া লাগে, বুঝিয়ে দেওয়া লাগে, আর ওই হাত মিলিয়ে দেওয়া লাগে, না হলে তো মুশকিল হয়ে যাবে, অধরা থেকে যাবে। আমি আমার রামকিঙ্করের পথে হাঁটছি, ঘটক যখন জিজ্ঞাসা করছে যে এটা আমি করলেন, চলো বলে ওরকম হয়, ওই মুসেল ল্যাচটা কেন ওরকম হয়। আমি বিকনাতে গেছি, যুদ্ধ কর্মকারে কোনকে করছে, আমি বললাম তুমি এটা করলে, বলে বুঝলি তো, না বুঝলি খরচা। আর কি আশ্চর্য কথা, বুঝলি তো। এবারে দেখো সাহিত্যের কথা বলছে, আমি তো কমল কুমার মজুমদার একবার পড়ে বুঝি না, 100 বার পড়েও বুঝি না। আমি এখনো গোলাপ সুন্দরীর প্রথম ছত্রটাই বুঝিনি, কতবার পড়েছি, চেষ্টা করেছি। তো চেনা শব্দ তো, চেনা অক্ষর তো আমার কাছে তখনটা না, এই যে তখন না আমাকে বাকি জিনিসগুলো না উৎসাহিত করে, যে হয়তো এর মধ্যে এত মানুষ নির্দেশ করছে, নিশ্চয়ই কিছু আছে। এই যে উৎসাহিত করার, বা আমি ধরো খুব আমি না মানে আমি এটা অন্যরকম ভাবে জানান, ঘটনাচক্রে বস্টন কলেজে গেছি, সেখানে আমাকে হঠাৎ করে বললো যে শোনো 8:30টার সময় একটা প্রেজেন্টেশন আছে, দেখতে এসো। কোথায় প্রেজেন্টেশন? দুটো বাড়ির মাঝখানে একটা সরু গলি, তার 3 তলার উপরে একটা প্রজেকশন হবে, সেইটা প্রেজেন্টেশন। সেটাতে আমরা গেলাম এবং দেখলাম সেখানে মোটামুটি সব রেডি হয়ে গিয়ে প্রেজেন্টেশন সবাই বসে গেছে। এবার সেই যে জিনিসটা প্রেজেন্ট করলো অত্যন্ত হতবুদ্ধি, একটা মানে
পাতে দেওয়ার যোগ্য নয়। মনে হচ্ছে যে এটা কি হলো, এই যে আমি গিয়ে দেখছি, তারপরের মুহূর্তে যেটা ভাবলাম, দেখুন ওই ছাত্রটা যা ভেবেছিল সেটাকে সম্পূর্ণ করতে দিল তার শিক্ষক। তুমি যেটা ভেবেছো মাঝপথে থেমে যাও, মাঝপথে থেমে গেলেই না অসম্পূর্ণতায় গ্রাস করো। তুমি এটাকে রিলিজ করো, তুমি এটা করো, এরপরে এসো সামনে এসে বসিয়ে। এইগুলো না একটু 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 করে শিখিয়ে দেয়, যে যেরকম ভাবছি মানে ওই জন্য ওই ওই আমি তো দেখেছি, আমি আমি মানে যখন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকি অনেকে অনেক রকম ভাবে প্রশ্ন করে। আমি সব এবার আমার সব কথাগুলোই তাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে এরকম না, আমি চেষ্টা করি তাদের মতো করে কথা বলতে। হয়তো যেই কোডগুলো দিলে তারা তাদের পক্ষে সুবিধা হবে, সেই সব কোডগুলো আমরা পুজোর কাজের ক্ষেত্রে এরকম ছোট ছোট কিছু কিছু কোড রাখি, এই কোডগুলো না ব্রিজ করে। ওখানে এখনো আমাদের পুজোর কাজে শুরু হয়নি, কিন্তু একটা ইন্টারমিডিয়েট একটা মানুষ থাকবে যে ওরকম আর্ট ওয়ার্ক দেবে। কি সুশান্ত, শুরু হয়নি তো? আর্ট ওয়ার্কটা আমরাই দিই, এটা কিন্তু, তাই না? এটা কিন্তু আমরাই দিই, কিন্তু ওই মানুষের সাথে আমরা আর কি করি, ভিজুয়াল কতগুলি কোড দিই, যে এই এই ছোট ছোট কতগুলি এমন কতগুলি দিই যেগুলো না অভ্যস্ততা আমাদের সাথে মেলে, এইগুলো দেখতে অভ্যস্ত। তখন ওইটাকে ধরে ধরে না একটু 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 করে উপরে ওঠে, একটু একটু করে তার কাছে কাছে যায়। একেবারে অনভ্যস্ত কিছু জিনিস দিলে না ওই একটা ডিটাচমেন্ট তৈরি, অ্যাটাচমেন্টের কতগুলি কোড আছে, ওইগুলো না আস্তে আস্তে দিই। ফলত এই সব জায়গাতেই জিনিসগুলো এক্সিস্ট করে, শুধু ধরিয়ে দেওয়ার লোকটা লাগে, একটু ধরিয়ে দেওয়ার লোকটা লাগে। হ্যাঁ, আপনি বলুন ধরিয়ে দেওয়া লাগে, এটা খুব সুন্দর বললেন। দায়িত্বটা কার? ওইটা না আমাদের অনেকদা, এই যে দেখো আমাদের না, আমি তুমি বলছি কিন্তু দেখো আমাদের এখনো না ওই জিনিসটাই শুরু হয়নি যে অঙ্কে ফেল করলে, আমি বারবার বলি এই কারণে যে অঙ্কে ফেল করলে তুমি ফেল, আর্টে ফেল করলে তুমি পাস। প্রথমেই এর কোনো মূল্য নেই, এটাই আমাদের প্রথম ইনজেকশন, ঠিক আছে? এবারে দেখো তুমি পিওর ম্যাথ, আমরা এগুলো তো খুব অভ্যস্ত শব্দ, পিওর ম্যাথ করছে, অ্যাপ্লাইড ম্যাথ করছে, আরে বাপ রে বাপ, তার মানে একটা ম্যাথামেটিক্স এরই কতগুলি প্রকোষ্ঠ, লিটারেচার পড়ছি, তার আবার কম্পারেটিভ লিটারেচার, কতগুলি প্রকোষ্ঠ। এবার আর্ট পড়া হচ্ছে, এবার আর্ট ক্রিটিসিজম পড়া হচ্ছে না, আর্ট পড়া হচ্ছে, আর্ট হিস্ট্রি পড়া হচ্ছে না। তাদের কাজ তো সে আর্ট ক্রিটিসিজম পড়ে কি করবে? তাদের কাজ তো, তারা তো হাত ধরিয়ে দেবে। বালজাকের কাজ ছিল তো হাত ধরিয়ে দেওয়া। আমাদের এখানে তো এই কাজগুলো তো তারা তীরের পথে, দেশ পত্রিকার কথা যেটা বললেন সুজাতাদি, এইখানে তো সন্দীপ সরকার ছিল, অভিভূষণ মালিক ছিলেন, এটা তো হাত ধরিয়ে দেওয়ার কাজটা করতেন, হাতটা ধরিয়ে দিতে হবে, সেটাও তার কাছে, সেটা তো ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো। ভালো হচ্ছে যে এখন কয়েকটা কলেজ, যেমনি আইআইটি খড়গপুর, আইআইটি কানপুর, ওরা একটা আর্টিস্ট রেসিডেন্স রাখছে। আমার বন্ধু অনেক আর্টিস্ট রেসিডেন্স না, ওদের ওখানে ডিপার্টমেন্টই আছে। অশোক ভৌমিকের ছেলে রীতিশ ওখানে চাকরি করে আইআইটি কানপুরে, রীতিশ আর্ট ব্যাকগ্রাউন্ডের ছেলে। আইআইটি অনেক দূর হয়ে গেল, এটা তো স্কুল লেভেলে শুরু করা উচিত, আইআইটি দেরি হয়ে যাচ্ছে তো। আমি অনেকক্ষণ ধরে উসখুস করছি অনেকগুলো ব্যাপার নিয়ে, যেমন এই টেকনিক, সেই রিক্ত বললো যে স্টেজে অনেক কিছু নিয়ে আমি প্রচন্ড উসখুস করছি, আমি বলতে পারছি না, আমাকে কেউ বলতে দিচ্ছে না। এবার কিন্তু আমি খেলবো না, এবার আমি খেলবো না। এবার কেউ বলতো যে ছোটবেলা হতো না, যার ব্যাট বল সে ব্যাট বল দিয়ে ব্যাট নিয়ে চলে যেত, যে তাকে আউট দেবে। এবার আমি ব্যাট নিয়ে চলে যাবো, কিন্তু খেলা শেষ। ছোটবেলায় হতো যে তাকে আউট দিলে যে সে তার ব্যাটটা নিয়ে চলে যেত, যা এই কি রে, এবার খেলাই হলো না। তো যাই হোক না, জোকস অ্যাপার্ট, আমার অবভিয়াসলি কিছু কিছু জিনিস আমার ভীষণ রিয়াক্ট করতে ইচ্ছে করছে, সেটা এক নম্বর কথা। আর একটা জিনিস, আমি তোমাদের কাছ থেকে পারমিশন নিয়ে আমি কিছু জিনিস দেখাতে চাইছি, আমার মনে হয় সেটা দেখলে তোমাদের ভালো লাগবে, যেটা আগের দিনও আমি উল্লেখ করছিলাম, যে আমি কিছু ছোট ছোট আমরা ওই অনেক ওর মেনলি উৎসাহে ওই আর্টিস্টদের, বিখ্যাত পৃথিবী বিখ্যাত আর্টিস্টদের এবং আমাদের ভারতবর্ষের এবং পৃথিবীর, from Van Gogh to Jamini Rai to Hussein to Picasso নিয়ে 2 মিনিটের 2 মিনিটের এভি বানিয়েছে কিছুদিন। আমি 2-3টে একটু দেখাতে চাইছি, যে তোমাদেরও ভালো লাগবে। আর একটা খুব ইন্টারেস্টিং কাজ করার চেষ্টা করছি, সেটা আমি আর পার্থ কোলাবোরেশনে, কিছু কবিতা নিয়ে, পার্থর পেন্টিং নিয়ে, সেটা একটা দুটো একটু, সেটাও 1.5-2 মিনিটের দেখাতে চাইছি। মানে সেটা
আমার মনে হয় আজকের আড্ডাতে একটা অন্যরকম ইনগ্রেডিয়েন্ট হবে, হয়তো ভালোও লাগবে। সেইটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমি কিছু জিনিস নিয়ে রিয়াক্ট করবো, এটা 3-4 মিনিট। যাই হোক, যে কথা বলছিল পার্থ না বোধহয় সঞ্জয় কিছু বলতে চাইছিলি, তুই বল, তারপর আমাকে একটু বলতে দিতে হবে, নাহলে আমি কিন্তু খেলবো না। ঠিক আছে। না আমি বোধহয় আমি যেটা বলতে চাইছিলাম যে এই যেটা হচ্ছিল যে একটা যে অনেকগুলো জিনিস আমরা লার্ন ট্রেনিং এর ব্যাপার এবং সেই লার্নিং সেইখানে আমাদের কিছু হয়তো ভুলও হয়ে যাচ্ছে, সেইটাই আলোচনায় বারবার ঘুরে আসছে যে ঠিক জায়গাটায় মানে শিশুদেরই যখন আমরা তৈরি করছি তাদের শিক্ষা বা পরবর্তীকালেও ঠিক জিনিসটা দেওয়া যাচ্ছে না। তো আমার একটা এক্ষুনি মানে অনেক এই মাসে প্রচুর প্রয়াত লোকেরা রয়েছেন, তো তারা সবাই মানব বাবুর কথা উঠলো, এক্ষুনি আমার মনে পড়লো সংগ্রামজিৎ সেনগুপ্তের কথা। সংগ্রামজিতের সঙ্গে একটা ওয়ার্কশপে ও নিয়ে একটা অদ্ভুত জিনিস বলেছিলেন। বললেন যে এই নাটক সম্পর্কে না মানে যতটা আমি ভুল শিখেছি সেইটা আনলার্ন করতেই আমার জীবনটা কেটে যাচ্ছে, এর পরের জন্মে এসে আমি নাটকটা করব। মানে আমাদের মানে লেভেল অফ সিস্টেমটা এইরকম জায়গায় চলে গেছে। মানে সত্যি এটা গৌতম আমার অনেক ভালো বলবে, গৌতম অনেক ভালো বলবে, কারণ ও অনেক ওয়ার্কশপ করে নাটকের, ফলে সেখানের ফিডব্যাক থেকেও বলতে পারবে যে একটা লোকের নাটক সম্পর্কে কি পরিমাণ ভুল ধারণা থাকতে পারে। এবং সেটা নিয়ে যেটা তো একটা উৎপল দত্তের সেই একটা মজার গল্পও ছিল, সেই একজন বলি চুটকিটা, তো একজন এসছেন শিখতে, এসে বলছেন যে আমি আপনার এখানে জয়েন করতে চাই, আমি নাটকটা করতে চাই। বলে বাহ, তার আগে বলে দাদা, ও দাদা, ও তাই নাকি, দাদা, ও দাদা। তারপরে তো এসে বললেন যে হ্যাঁ ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা বেশ, এসছো বসো। তার হাতের কাজগুলো শেষ করে তারপর বললেন যে হ্যাঁ বলো তাহলে তুমি কি 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 জানো, একটু আবৃত্তি টাবৃত্তি করো। ও না, ওইটা তো আসলে তো চর্চা করতে হয়, ওইটা আমার হয়নি, মানে আবৃত্তিটা আমার ঠিক হয়নি। তা গান টান একটু আসে তো? বলো না, গান আসলে গানও তো ওইরকম একটা রেওয়াজ করা ছোটবেলা থেকে ওইটা হয়নি আমার। হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা নাচ ফাচ কিছু, নাচের ধরন কিছু পারো? বললো না, নাচ তো আরো কঠিন জিনিস। বলো আচ্ছা তাহলে একটা বাজনা ফাজনা কিছু, ধরো ঢোল গিটার যা হোক কিছু স্ট্রিং ইনস্ট্রুমেন্ট আপনার। বলো না না এইগুলো হয়নি তো আমি নাটক। বলে তাহলে আচ্ছা তুমি এই যে এতগুলো জিনিস কঠিন, আর তোমাকে কে বললো যে নাটকটা এত সোজা যে কিছু না করেই হয়ে যাবে? তুমি হঠাৎ করে আমার কাছে চলে এলে। তো দিস ইজ দ্য থিং যে আমি মানে অভিনয়টা একটা এমন ব্যাপার, ও আমার মধ্যে একটা প্রতিভা আছে, আমি করে ফেলবো টাইপের ব্যাপার। এবং গৌতম নিশ্চয়ই অনেক ভয়ঙ্কর ভাবে এগুলো ফেস করেছে ও এইসব ব্যাপারে। তো সেই আনলার্নিং এর জায়গাটা, এইটা একটা খুব কঠিন জায়গা। মানে এত জিনিস ভুল শিখে আসছি, মানে আমার নিজেরও যেগুলো মনে হচ্ছে, এবং সত্যি সত্যি ওই পার্থ যেটা বললেন যে হাত ধরিয়ে দেওয়ার লোকটাকে যখন আমি পাচ্ছি, তখন আমি বুঝতে পারছি যে আমার অন্ধকারটা কতটা, সেইটাকে কাটিয়ে আসাটা এটা খুব খুব মুশকিলের কাজ। এবং সেটা মানে এটা আমাদের প্রত্যেকেরই জারি রাখার একটা ব্যাপার আছে। হ্যাঁ, চালু রাখতেই হবে, এটা কিছু করার নেই। ফলে এই আনলার্নিংটা কিন্তু একটা খুব মানে খুব কয়েনে যেটা, কিন্তু অনেকটা যাবার পর না বোধ হয় যে আমি কিছু জানি না, মানে আমি কিছু জানি না এইটা বুঝতেই অনেকটা এগোতে হয়। এইটাই অনেকটা আসলে না, আসলে যেটা আরেকটা সুজাতা দি, যেটা আমার মনে হয় যে এগুলো না তখন অনেকটা যাওয়ার পর যেটা হয়, ওই ফেলিয়ারের স্টকটা জমে, তো তখন কোনটা উইথড্র করবো সেটা শিখি। হ্যাঁ, তখন অ্যাকচুয়ালি লার্ন করতে হবে, তারপর তো আনলার্ন। ভুল হলেও তুমি কিছু সঞ্চয় করো, হ্যাঁ, তারপরে তোমাকে সেই দেখিয়ে দেবে কোনটা আনলার্ন করা উচিত বা কিভাবে আনলার্ন করা উচিত। এবার এটা মানে আমার মনে হয় এরকম যে ফলত আমরা যে ছবিটা আঁকছি, যে বক্তৃতা করছি বা যে কাজটা করছি, টু সাম এক্সটেন্ট আমাদের কাছে এরকম তো ক্যাননস নেই, যেটা নাকি গানের ক্ষেত্রে আছে। কিন্তু গানের ক্ষেত্রে সাইড জায়গায় ধা লাগালে একটি থাপ্পড় দিয়ে নামিয়ে দেবে। আমি এখানে যদি বর্ণ বিপর্যয় করি, তথাকথিত বেগুনির পাশে হলুদ লাগিয়ে, তার কিন্তু ক্যানন কিন্তু খুব প্রকট নয়। ক্যানন আছে, একেবারে নেই তা নয়, আমাদের এখানে শিল্পের ক্ষেত্রেও, কিন্তু অতটা প্রকট নয়। কারণ এখানে না অনেক অবাধ, এই জায়গাটাতে অনেক অবাধ। এই নাটকের ক্ষেত্রে যেটা উৎপল দত্তের রেফারেন্স দিল, বা যেখানে আমি গিরিজা দেবীর রেফারেন্স দিচ্ছি, এর অবাধ নয়। তোমার ইচ্ছা করলেই সেখানে গিয়ে তুমি, এখানে হাট খোলা, এই দৃশ্যকলার জগৎটা না হাট খোলা, যে কেউ এসে যে কোনো রকম ভাবে সে বর্ণ বিপর্যয় হোক কি একটি, ফলে আমি ধরো খুব মানে অনেকেই হয়তো মিস ইন্টারপ্রেট করে আমাকে, অনেক ক্ষেত্রে আমি বলছি যে পুজোয় এটা আমার শিল্পকর্ম, তুমি একটি শিল্প দেখতে আসছো, তার আগে তো সেটা শিল্পকর্ম হতে হবে রে।
তোমাকে তো আগে ওটা একটা শিল্পকর্ম, তোমার শিল্প কাজের এক্সটেনশন বা তোমার শিল্প কাজের প্রক্রিয়া বা তুমি তার সাথে রয়েছে, এই ব্যাপারটাকে তো আগে এস্টাবলিশ করতে হবে। তো পুজোটি একটি কি মিস ইন্টারপ্রেট, যে আসছে সে বলে দিচ্ছে এটা একটা ইনস্টলেশন আর্ট। আরে কে বলেছে এটা একটা এরকম ভাবে সরাসরি ইনস্টলেশন আর্ট বলতে? এতটা দায়িত্ব নিয়ে নিচ্ছে সবাই। তো এই যে দেখো এইগুলোকে না ওই আনলার্ন করতে লাগে। কয়েনেজের প্রতি আমাদের, হ্যাঁ কয়েনেজের প্রতি আমাদের একটা প্রবণতা থাকে, আরে ভাই এটা বললে তো বেশ পাত পাওয়া যাবে। তো পুজোটা এখন না বিশ্বের একটা অন্যতম ইনস্টলেশন আর্ট। ভাই কে বলেছে তোমাকে? কোথায় পেলে? ফলে আমার যেটা মনে হয় মানে এইগুলো সমস্যা। ঠিক না, আমার যেটা মনে হয়েছে এটা একদমই ব্যক্তিগত অনুভূতি যে দু ধরনের শিল্পীর সমন্বয়ে আমরা তৈরি আর কি। একজন হচ্ছে যিনি মাটি দিয়ে মূর্তি গড়েন, মানে মাটির উপর মাটি জমিয়ে 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 পৌঁছচ্ছেন। আরেকজন হচ্ছেন ভাস্কর, যিনি পাথরটা কেটে 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 মানে বাদ দিয়ে দেখো এটা দুটো, তুমি যেটা বলছো সেটা হচ্ছে মডেলিং এন্ড স্কাল্পটিং, এই দুটো কথা বলছো। দুটো, একটা হচ্ছে যুক্ত করা আর একটা হচ্ছে বিয়োগ করা, বিযুক্ত করা। হ্যাঁ, এই যে তুমি যখন স্কাল্পটিং এর কথা বলছো সে একটি, কিন্তু এই দুটোর মধ্যে আরেকটা তফাৎ কি হচ্ছে, যেখানে যুক্ত করছো তার কোনো প্রিকনসিভড ফর্ম থাকে না। তুমি যখন বিযুক্ত করছো তখন একটি পাথরের একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলো পাইপেট বা ওই জাতীয় একটা ফর্ম আছে, ওর মধ্যে থেকে সে বিকশিত হচ্ছে। কিন্তু যখন তুমি যুক্ত করে করে যা, তোমার প্রিকনসিভ কোনো ফর্ম নেই, হয়তো একতাল মাটি ছিল শুধু, সে একটি ফর্মে আকারে পরিহার্য হলো সেই মাটি। হ্যাঁ, কিন্তু পাথরে তুমি স্পেসিফিক একটা ইলংগেটেড পাথরকে তুমি হরাইজন্টাল করতে পারবে না। ফলে ওর একটা প্রিকনসিভ ফর্ম ছিল। ফলে তো এইগুলো দেখো, এগুলো আমরা করতে করতে ধরো এই একটু 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 করে এরকম ভাবে আস্তে আস্তে তো ইয়ে হয়, জিনিসটা সম্পর্কে একটা ভাবনা গড়ে ওঠে, তার কাছাকাছি আসা যায়। তো এইটা এরকমই, কিন্তু শিল্পী তো বটেই, যে বিযুক্ত করছে সেও শিল্পী, যে যুক্ত করছে সেও শিল্পী। আর ভাবনা আমি আসলে বলতে চাইছিলাম যে দুটো প্রসেসই একসঙ্গে আমাদের রাখতে পারলে তবে ব্যাপারটা একটা জায়গায় পৌঁছয়। মানে কিছু ওই জমিয়ে জমিয়ে গেল, আবার কেটে 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 কিছু বাদ দিয়ে, মানে দুটো আমাদের মানে জীবনে বা বোঝার ক্ষেত্রে সেটা তো হয়ই। ধরো আমরা যে ভাষায় টেকনিক্যাল জায়গা, এটা তো একেবারে যে ভাষায় কথা বলা শুরু করেছিলাম সে ভাষায় তো এখন কন্টিনিউ করছি না, যে ভাষায় কথা বলা শুরু করেছিলাম। এখন তো আমাদের জ্ঞান, যার ফলে একেবারে আনকোড়া, যার জ্ঞান বুদ্ধি সে অনেক আনকোড়া ভাষায় কথা বলে ফেলে। হ্যাঁ, এবার দেখো এইখানেই হচ্ছে সেই সেতুটার দরকার, কতটা তাকে প্রশ্রয় দেবে, তার ভাষাটাকে সে কতটা, এই যে ওই ট্রান্সলেশনের কথা হচ্ছিল, এই যে অনুবাদের কথা হচ্ছিল, দেখো ওইখানে কতটা সেই ভাষাটা প্রশ্রয় পাবে, সেইটা হচ্ছে ওই অ্যাকসেপ্টেন্সের যেই প্রতিনিধিরা, এরা একটা কিন্তু পথ দেখিয়ে দেয়, পথটা দেখাতে লাগে। সবার মধ্যে রাসায়নিক বিক্রিয়ার প্রকোষ্ঠটা আছে, কিন্তু তাকে কিন্তু পথ দেখাতে লাগে, পথ কিন্তু দেখাতে লাগে, এছাড়া হয় না, একেবারে সম্ভব না এছাড়া। এই যে পার্থ বললো যে এখন হাট খোলা, বিশেষ করে সঞ্জয় এটা বললো, বিশেষ করে আমরা যে মিডিয়ামে কাজ করি, মানে ওই ফিল্ম, অভিনয়, ক্যামেরা, ডিরেকশন, ইভেন থিয়েটার, এটা আজকে যে চেহারাটা পেয়েছে না, এটা এভরিবডি ক্যান ডু দ্যাট। মানে সবাই আজকে ফটোগ্রাফার, সবাই ডিরেক্টর, সবাই একটা, এই গণতন্ত্রটা ভালো, এটা ভালো, কিন্তু মানে এই যে আজকে বিশেষ করে শিল্পের গণতন্ত্র মোটেই ভালো না। না, এই তুমি যেটা বলছো এটা মানা গেল না। মানে দেখো, ভালো মানে আমি অন্য সেন্সে, অবভিয়াসলি আমি সার্কাস্টিক্যাল সেন্সে বলছি। কারণটা শোনো, মানে আমি একটা আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, অভিজ্ঞতা না, এটা আমাদের সবারই অভিজ্ঞতা। চলে না, মানে আমি সার্কাস্টিক্যালি বলছি, কেন বলছি তার কারণ এটাকে তোমাকে আগে মেনে নিতে হবে, কিছু করার নেই। কারণ তোমার টেকনিক্যালি ডিজিটাল এসে গেছে। আগে কি হতো, আজ থেকে 15 বছর আগে আমরা যখন শুট করতাম, ফিল্মে শুট করতাম, 3 মিনিটের একটা ক্যান হতো, তার দাম ছিল কোডাক বা ফুজি 14,000 টাকা। তাহলে তোমার ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইউনিট কতটা প্রিসিশন লাগতো, শর্ট ডিভিশন করে এভরিথিং, মানে একজন অ্যাক্টরকে, ফিল্মের অ্যাক্টরকে, মানে ম্যাচ কাট বলে আমাদের একটা শব্দ আছে, মানে আমরা তো জানি, মানে এখানে কেউ কেউ আমরা নিঃসন্দেহে জানি যে নাটকের মতো ফিল্মে কিন্তু ওরকম ক্রোনোলজিক্যালি শুট হয় না। মানে লাস্ট সিনটা বা আমার আগে, মানে ক্লাইম্যাক্স সিনটা আগে শুট হচ্ছে, তারপর হয়তো সাধারণ সিনটা হচ্ছে, বা মানে পুরো প্রচন্ড হচপচ। এবং আমি হয়তো এখানে আমি আর একজন কয়েকটা বসে কথা বলছি, 4-3টে অ্যাঙ্গেল থেকে নেওয়া হচ্ছে, মানে ভীষণ স্ট্যাকার। মানে সেখানে আমি কন্টিনিউটি মেনটেন করবো কি করে, শুধু ডিরেক্টর না, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাক্টরের
আজকে ডিজিটালতে এসে গিয়ে কি হচ্ছে যে ওই দামের কোনো প্রশ্ন নেই, তুমি একটা শট 5,000 বার নিতে পারো, কোনো পয়সা লাগছে না অমুক। আর এখন মাল্টি ক্যামেরা হয়ে গেছে, যেখানে সেখানে আগে লাইট একটা ক্যামেরাম্যান সিনেমাটোগ্রাফার 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ধরে লাইট করবে। এই যে সুব্রত মিত্র কথা বললো, মানে অরণ্যের দিনরাত্রি কেন, মানে আমি যদি অপুর সংসার, মানে সেখানে আমি আর সঞ্জয় বহুদিন আগে একটা ওয়ার্কশপে ছিলাম, আজ থেকে বোধহয় 15 বছর আগে, 20 বছর হয়ে গেল। সেখানে 2007। হ্যাঁ সেখানে 2007। হ্যাঁ এখানে অসামান্য, মানে আমি ততদিনে অবভিয়াসলি থিয়েটার এক ফিল্মেরও কাজ করছি, ডিরেক্টর হয়ে গেছি। ওনার নাম কি ছিল বল? এছাড়া একটি অসামান্য মানুষ, আরে কে? বীরেন্দা? হ্যাঁ বীরেন্দা, বীরেন্দা শর্মা, বীরেন্দ্রনাথ শাসমল। হ্যাঁ বীরেন্দাও তো মারা গেলেন। হ্যাঁ মারা গেছেন। তো ওই যে ওই অপুর সংসারে ক্যামেরা শুধু নয়, মানে ওখানে যে এই পাইপ গুলো, মানে এই নর্থ ক্যালকাটার গলি, এই আমার সুয়ারেজ পাইপ গুলো, তার সঙ্গে কিভাবে জাক্সটাপোজ করে করে একটা ছবির ফ্রেম তৈরি হয়েছে, মানে প্রত্যেকটা এইটা তো অবভিয়াসলি যে কথাগুলো উঠে এলো, এই শিক্ষাটা তো লাগবেই। এবং সেখানে ওই ফর্মে মানে সিনেমায় কতটা প্রিসিশন আজকে কিছু দরকার হচ্ছে না। এবং শুধু তাই নয়, আজকে আমার দরকার হলে আমি একটা হয়তো এরকম কম্পোজিট শট নিচ্ছি, আমি এডিটিং এ জুম করে ক্লোজ আপ করে দিচ্ছি, যা তা হচ্ছে। তার ফলে ওই প্রিসিশনের জায়গাটা এই মাঝখানে হলো না টেকনিক, বা এই বোধহয় সঞ্জয় বলবে লার্ন আনলার্ন করার কথা। এখানে অবভিয়াসলি মানে আমরা যখন ইয়ে করছি বা থিয়েটার যখন শুরু করি, সোকল আমাদের এখানে তো বহুরূপী ঘোরা না, উচ্চারণটা সেই রকম, মানে তুমি খুব নিয়ম মানো, তাই না, মানতে হয় এইভাবে, তখন বিরক্ত লাগতো, আমি এভাবে কেন বলবো, আমি স্বাভাবিকভাবে কেন কথা বলবো না। কিন্তু পরে এই লার্নিং এর পরে তারপর যখন বুঝতে পারি আনলার্নটা দরকার, কিন্তু তুমি তার ছেলে লার্নই করলে না আনলার্নটা, মানে এখন আমাদের এখানে খুব চলে যে আমি নিয়মটা ভাঙছি, তার ছেলে তুমি নিয়মটাই জানো না, ভাঙবেটা কি? এক্স্যাক্টলি, নিয়মটাই জানি না, মানে দেখবে এখানে মানে অসামান্য সব, মানে আমরা জানি মানে গুজবাম্প হচ্ছে গোদারের বেড প্লেস, সেখানে এই যোগ নানা রকম কথা হলো যে এটা একটা বলাই হয় যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। গোদারের তখন বেলমন্ডের মতো স্টারকে নিয়েছে, কিন্তু পয়সা নিয়েছে, পাগলের মতো অবস্থা, রিল শেষ হয়ে গেছে, সেখানে কোনো রকম ভাবে ছবি করেছে, মানে ছবিটা সেই সময় মানে কন্টিনিউটির অভাব, সেখানে মানে কন্টিনিউটির অভাব, এক অ্যাক্সেসে কাটে, মানে যা তা, মানে যখন সিনেমাটা আলটিমেটলি যখন এলো তখন সব লোকজন ছাড়ছে, মানে এইভাবে হতে পারে না সিনেমা। কিন্তু তারপর সেইটা গোদারের ওই ব্রেথলেস বাইবেল, মানে সিনেমা ল্যাঙ্গুয়েজের বাইবেল হয়ে গেল। পরে মার্টিন স্করসেসি একটা অসামান্য কথা বলেছিল যে যে কোনো সিনেমায় যে ল্যাঙ্গুয়েজ আমরা বলি না, এবং এটা পার্থ, সুশান্ত, বিশ্বনাথ এরা বলতে পারবে, বা যে কোনো ল্যাঙ্গুয়েজটা কিন্তু ওইরকম একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করছি বলে হয় কিনা জানি না, মানে আমি যে ফরম্যাটে কাজ করি আমি হাড়ে দেখেছি, সেখানে কিন্তু আমার নেসেসিটি বা আমি আটকে যাচ্ছি, সেখান থেকে আমি একটা জিনিস করছি, সেই করাটা যদি সেই রকম প্যাশনেটলি এবং সেই রকম ওই তার মধ্যে প্রাণ বা তার মধ্যে আমার ক্রিয়েটিভিটি হোয়াট এভার ইজ থাকে, তাহলে একটা হয়তো কিছু তৈরি হয়, তখন গিয়ে সেটা একটা ল্যাঙ্গুয়েজ হলেও হতে পারে। গৌতম, হ্যাঁ বল। হ্যাঁ অনেকদিন আগে 1940 সালে একজন ফ্রেঞ্চ ফিল্ম মেকার পোয়েট উনি বলেছিলেন যে ফিল্ম মেকিং উইল বিকাম অ্যান আর্ট only when the tools of film making become as cheap as brush and canvas. আমি জানি না ওটা কতদূর মানে come true or not, but now it is like তাহলে তুমি আজকে বলবে কি তাই? Great filmmakers are coming. আজকে কি তাই বলবে? আজকে তো এভরিথিং ইজ অ্যাক্সেসিবল। সেই even মোবাইলে ছবি হচ্ছে, এবং সেটা খেলনার ছবি না, মোবাইলের ছবি, মানে হলিউডের ছবি মোবাইলে শুট করা হচ্ছে, আইফোনে। কিন্তু কোনো গ্রেট ফিল্ম মেকার এখন আর আসছে না অফ দ্য লেভেল অফ বার্গম্যান অর হোয়াটএভার ইট ইজ। তো সেই ব্যাপারগুলো আবার অ্যাট দ্য সেম টাইম, তখন রিক্ত থাকলে ভালো হতো, রিক্ত বলছিল যে ভাই সঞ্জয় ওই লার্ন আনলার্নের কথা এইটা বলতে খুব ইচ্ছে হয়, যেহেতু আমি বেশ কিছু ওয়ার্কশপ করাই বা অমুক তমুক দেখেছি,
যে এই এক ধরনের অ্যাক্টর, মানে সেটা ওই হলিউড থেকে আমাদের কলকাতা অমুক এটা খুব চলে, যে ওই হ্যাম করে কথা, খুব ভালো এই স্টাইলটা নেয়, মানে এটা স্টাইল হয়ে গেছে। কিন্তু আমি পরিষ্কার, আমার হেড ড্রপ টেল ড্রপ হতে থাকে, তুমি হ্যাম কখন করতে পারবে? ওই নিয়মটা মানলে তখন তো নিয়মটা ভাঙবে। এই যে রিক্ত বললো যে আমি এখন যখন থিয়েটারে আমি একটা ডাউন স্টেজিং এ, মানে স্টেজের সামনে দাঁড়িয়ে একটা ডায়ালগ বলছি, সেটা কি আমি ইচ্ছে করে দর্শককে ইয়ে করার জন্য বলছি না? না, ওটা শুধু দর্শককে শোনানো বা বোঝানোর জন্য যদি বলা হতো, একটা খুব সুন্দর উদাহরণ দিতে ইচ্ছে করছে, মানে এইভাবে অনেক রকম হয়েছে। ইরফান খান একবার বলেছিল যে আমি নাসিরের অভিনয় দেখে আমি সিনেমার প্রতি আগ্রহী হয়েছিলাম, কারণ আমার যা চেহারা, আমার যা আমি সেখানে নাসির সাহেবকে দেখলাম গোবিন্দ নিহানের পার্টিতে একদম ফ্রন্ট, মানে ক্যামেরার ফোরগ্রাউন্ডে দাঁড়িয়ে উনি অপোজিট ঘুরে দাঁড়িয়ে উনি ওনার বাটক স্টিল করছেন, যে এইটা কি করে অ্যাক্টিভ হয়। কিন্তু অদ্ভুত তার কারেক্টার গ্রাফ তৈরি হচ্ছে। সুতরাং আমি কিভাবে ওই দর্শকের মনোযোগ আকর্ষণ করব, সেটা আমি ডাউন স্টেজে দাঁড়িয়ে বা ক্যামেরার বিগ ক্লোজ আপে গিয়েই কথা বললেই হবে, ইটস নট নেসেসারি। এবং ওটা কিন্তু শিল্প, অভিনেতা, আর্টিস্ট যে কেউ সে তার মতো কিভাবে পারকুলেট করতে চাইছে, তার কোথায় মানে সেই যে কন্টেন্টটাকে বহন করছে, সেই কন্টেন্টটা সে কিভাবে অক্সিডাইজ করে, নিজের মধ্যে অক্সিডাইজ করে কিভাবে মানে ডিসেমিনেট করছে, মানে কিভাবে ছড়িয়ে দিতে চাইছে, তার উপর নির্ভর করে। ইটস নট দ্যাট যে আমি ফ্রন্ট স্টেজে দাঁড়িয়ে বা ক্যামেরার বিগ ক্লোজ আপে দাঁড়িয়ে বা একটা খুব সুন্দর রং দিয়ে ছবি আঁকলেই সেটা খুব মানে হবে। আগে আমি যেগুলো বলছিলাম যে ছোট ছোট দু তিনটে জিনিস কি দেখাবো, যেগুলো আমি শিল্পীর কাজ নিয়ে করেছিলাম, মানে অনেকের উৎসাহে বা অনেক। ওকে, দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে।
Now I think I know, but still try to say to me how you suffered for your sanity, how you tried to say